বাবা কি আলাম আরাম দিচ্ছে মাম্মা? তোমাকে কি করছে? দলাই মাথায় করছে? দলাই দিন খুব সকাল সকালই আমার হচ্ছে ওটি করে দিয়েছে, এখনই খাওয়া যাবে। আমার একটা সেকেন্ডের জন্য মনে হয়নি যে আমি কোনো নার্সিংহোমে বা হসপিটালে ভর্তি আছি। সত্যি কথা বলিনি বলে রূপসা কংগ্রাচুলেশন, একটা বেবি ডল হয়েছে একদম তোমার মতো। আর কষ্ট আছে, নর্মালেও কষ্ট আছে। নর্মাল বাবা বাবা কই আমার অয়েল ম্যাসাজ করছো? অয়েল ম্যাসাজ? হ্যাঁ অয়েল ম্যাসাজ হচ্ছে, অয়েল ম্যাসাজ। কিন্তু সূর্য মামা তো আসেইনি আজকে মাম্মা। আবার বাবা সূর্য মামা তো আসেইনি। ঠিক আছে বাবা বাবা বাবা। বাবালে কি আলাম কি আলাম কি আলাম কি আলাম। আরাম দিচ্ছে মাম্মা? মাম্মা মাম্মা কই? মাম্মা কি করছে? কি করছে? তোমাকে কি করছে? দলাই মাথায় করছে? দলাই মাথায়? ওলে বাবালে ওলে বাবালে ওলে বাবালে ওলে বাবা। আবার কান্না করলে, এতক্ষণ চুপ থেকে আবারও কান্না করলে। এটা কান্না না, একটু ধুমু ধুমু করছে। এই যে সোয়াকে এখন মাম্মাম অয়েল ম্যাসাজ করে দিয়েছে আর এখন ঘুমু করবে। সেই জন্য দেখো কত কান্না করছে। ও তো ধঙ্গু ধঙ্গু করছে। আমি ধঙ্গু ধঙ্গু করছি, ও সারা দিচ্ছে আবার। দেখি বাবা। ওলে বাবালে ওলে বাবালে ওলে বাবা ওলে বাবালে। আর মাম্মাম এখন কোলে কিছুতেই শুয়ে থাকে না, মানে এরকম ভাবেই নিতে হবে। শোয়ালেই কান্না, সেই কান্না করবে। মাম্মাম একটু একটু বড় হয়ে যাচ্ছে তো, মানে সব কথা বুঝে বুঝে আবার রেসপন্স করে না বাবা। শোনো আবার রেসপন্স করে। এই দেখো এই দেখো এই যে সোনা 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 কই আমার সোনা কই? কই সোনা? এই যে সোনা। হ্যাঁ সোনা। আর আমিও হচ্ছে অনেক দিন পরে অয়েল ম্যাসাজ করিয়েছি মাকে দিয়ে, কারণ মাঝখানে এই বেশ কিছুদিন একটা বিজি শিডিউলের মধ্যে ছিলাম, এক্সাম নিয়ে আরও এটা ওটা নিয়ে। তো সেই কারণে তো হচ্ছিল না। তো মানে অয়েল ম্যাসাজ করে অনেকটা রিল্যাক্সও পেয়েছি আমি। এই দেখো মামা এখন ঘুম করার জন্য কত কান্না করবে দেখো বাবাটা। অনেকদিন পর পরই মানে আমি কিচেনে যাই, যেহেতু আমার কিছু করতেই হয় না, সব সব মাম্মামি করে। আমি শুধু মাম্মামকে একটু একটু সামলাই, তাও সেরকম সামলাতে হয় না। তো আজকে আমার ইচ্ছা করছিল যে ধনিয়া চিকেন খেতে। তো বাবাকে বললাম যে ধনিয়া চিকেনের জন্য চিকেন নিয়ে আসতে, আজকে সেটা করব। আর মাম্মাম দেখো আচ্ছা আচ্ছা চলো মাম্মামকে এখন একটু ফিট করাবো, করিয়ে ওকে একটু ঘুম পাড়িয়ে দিই। তাহলে এখন কান্না করতেই থাকি যতক্ষণ না ঘুম পাড়াই। চল এখন বাজে হচ্ছে 12:40 আর এখন হচ্ছে আমি সকালের খাওয়া খাবো। কারণ সকালের খাওয়া খাবো বলতে ভাতটা খাবো। আর তার আগে হচ্ছে হরলিক্স খেয়েছি, মা হরলিক্স করে দিয়েছিল। আর এত লেটে খাচ্ছি কারণ হচ্ছে আমি ঘুম থেকেই উঠি একটু লেটে, কারণ মাম্মাম তো রাত্রিবেলা ঘুমোয়, এখন ডিস্টার্ব করে না, কিন্তু তাও বারবার রাত্রিবেলা ওঠে। সেই ওঠার জন্য আর কি সেরকমভাবে ঠিকঠাক মানে ক্লিয়ারলি ঘুমটা হয় না। তো সেই কারণেই আর কি সারা রাত মোটামুটি জেগেই থাকা হয়। আর সকালের দিকে মাম্মাম ঘুমোয়, তো আমিও সেই সময় একটু ঘুমোই। তো সেই জন্যই আর কি সকালবেলা উঠতেও লেট হয়ে গেছে। আর উঠলে এখন শীত পড়েছে, সেভাবে মানে বিছানা থেকেই উঠতে ইচ্ছা করে না। তো সেই জন্যই আর কি লেট হয়ে গেল। তারপর হচ্ছে মাম্মামকে ফিট করানো, মানে আমি ফিট করাই। তারপরে ফিট করানোর পর মাম্মামকে অয়েল ম্যাসাজ করে মা। তারপরে আমি ওকে একটু ঘুম পাড়িয়ে দিই, আবার একটু ফিট করিয়ে। তারপরে আর কি চলো এখন হচ্ছে খেয়ে নিই। আর বাবা হচ্ছে চিকেন নিয়ে চলে এসেছে, কিন্তু যেহেতু সকালের জন্য মানে সকাল আর দুপুরের জন্য সব কিছুই রান্না হয়ে গেছে, তাই ভাবছি এখন আর করবো না সেটা হচ্ছে রাত্রিবেলা একেবারে করবো। আর রাত্রিবেলা না গরম গরম ভাত আর চিকেন মাটন যাই হোক না কেন রাতে খেতে বেশি ভালো লাগে, সেই জন্য আর কি। তো চলো এখন খেয়ে নিই। তারপরে এটা হচ্ছে আমি এখন খাওয়া দাওয়া করবো। এখানে রাইস রয়েছে, আর এটা হচ্ছে ট্যাংরা মাছের ঝোল করেছে। আর এটা কিছু একটা বাটা, আমি নাম জানি না, কিন্তু আমি হচ্ছে সব রকম এরকম বাটা খেতে খুব ভালোবাসি। তো সেই জন্য আর কি মা আমার জন্য রেখেছে। তো
চলো এখন এটা খেয়ে নিই, তারপরে আবার। তোমরা হচ্ছে অনেকেই বলেছিলে যে এই বিষয়ে একটা ভিডিও বানাতে অ্যাবাউট মাই সি সেকশন এক্সপিরিয়েন্স, মানে ওটি এক্সপিরিয়েন্স কীরকম ছিল, তো সেটা নিয়ে একটা ভিডিও করতে বলেছিলে। বাট সত্যি কথা বলতে এখন টাইমের যে মানে যেরকম মানে সব গোলমাল পাকিয়ে গেছে না, তো সেই জন্য আর কি সেভাবে বসে মানে সব কিছু শেয়ার করার টাইমই পাচ্ছি না। তো সেই জন্যই ভাবলাম যে না চলো এবার হচ্ছে ভিডিওটা করাই যাক। আর মামামকে হচ্ছে আমি নিচে ঘুম পাড়িয়ে এসেছিলাম। মামা এখন এতক্ষণে উঠে গেছে। মামাম তো সকালে একদমই ঘুমোই না এখন, আগে যেটুকু ঘুমোতো এখন একদমই ঘুমোই না। তো আমি একটু ছাদে এসেছি, যেহেতু স্নান টান করে নিয়েছি ওই জন্য চুলটাও শুকিয়ে যাবে। আর এখনও সত্যি কথা বলতে সেরকমভাবে শীত পড়েনি, হ্যাঁ পড়েছে রাতের দিকে, কিন্তু এই রোদে বসার মতো শীতটা এখনও পড়েনি। তো চলো বলি যে আমার ওটি এক্সপিরিয়েন্সটা কেমন ছিল। যে আমি ছিলাম হচ্ছে ডক্টর জয়িতা রায় মিত্রের আন্ডারে, আর আমার সি সেকশন হয়েছিল হচ্ছে নিউতিয়াতে, যেটা নিউটানে রয়েছে। আর আমি যেহেতু কল্যাণী থেকে যাচ্ছি, তো সেই জন্য মানে দিনের দিন গেলে তো হবে না, অনেকটা মানে জার্নি বলতে কি এমনিতে তো জার্নি হচ্ছে মানে অনেকটা তাড়াহুড়ো লেগে যাবে। তো সেই জন্য আর কি আমি আগের দিন গেছিলাম, আগের দিন বিকেলবেলা অ্যাডমিশন নিয়েছিলাম, দেন পরের দিন হচ্ছে আমার ওটি হয়েছিল। তো ওটি হওয়াটা তো কোনো সেরকম ব্যাপার নয়, মানে ওটি হচ্ছে অপারেশন হচ্ছে সেগুলো তো তুমি কিছুই বুঝতে পারবে না অ্যানাস্থেশিয়ার জন্য। মাম্মা মাম্মা, এর আগের দিন দাদা তোমাকে এইভাবে ছুঁয়েছিল? ছুঁয়ে অয়েল ম্যাসাজ করছিল না লোশন ম্যাসাজ করছিল? লোশন ম্যাসাজ করছিল। এই যে তোলো মলো তোলো বলে বাবলে ওলে বাবলে ওলে ওলে গাড় তোলে, দেখো কত গাড় তোলে। বাবা বাবা বাবা। তো মামামকে ঘুম পাড়িয়ে আমি মা মিলে চলে এসেছিলাম হচ্ছে কিচেনে, কারণ বলেছিলাম না আজকে ধনিয়া চিকেন খেতে খুব ইচ্ছে করছে, আর যেহেতু নিউ রেসিপি তো সেই জন্যই আর কি মা হচ্ছে যেটুকু মানে চিকেন আনা হয়েছিল অল্প করেই আনা হয়েছিল, আমাদের সবার মতোই 1 কেজি মতো। তো সেই জন্য হচ্ছে মা তার মশলাগুলো সবটাই হাতে বেটে নিচ্ছিল, কারণ হাতে বেটে নিলে না খুব ভালোভাবে সেটা টেস্টটা একটু অন্যরকম হয়। আর এদিকে হচ্ছে বাবা ম্যারিনেট করছিল, আর অল্প করে 1 কেজি মতোই ফার্স্টের দিন আনা হয়েছিল, কারণ যেহেতু নিউ রেসিপি কেমন হবে না হবে বুঝতে পারছিলাম না। তো সেই জন্যই আজকে অল্প করে এনে টেস্ট করে দেখি রান্না করে, যদি ভালো হয় তো নেক্সট দিন আরও বেশি করে খাওয়া যাবে। কারণ মা যেহেতু সোহাগকে সবসময় খাওয়ানো করায়, তারপর অয়েল ক্রিম লোশন এগুলো সব ম্যাসাজ করে মা, তো সেই জন্যই আর কি এই লঙ্কা টঙ্কা দেওয়া এইগুলো দিয়ে হচ্ছে মা চিকেনটা ম্যারিনেট করেনি, ওই জন্য বাবাই করে দিচ্ছে। কারণ মামামের কখন মানে হাত মুখ একটু জ্বলবে না কি হবে, তো সেই জন্যই আর কি মা এখন পুরোপুরি মানে লঙ্কার জিনিসে হাত দেওয়া পুরোপুরি বন্ধ। তো সেই জন্যই আর কি, আর আমি দিলে তো আমারও হাত জ্বলবে, তাই বাবাই হচ্ছে ম্যারিনেট করে দিচ্ছে। রান্নাটা করতে পারলি মাম্মামের সাথে গিয়ে, একটু দেখতে পারলি? তুমি কি ছবে এখানে? সক্স আর মিটেন সবাই হাতে আর পায়ে পড়ে, আর তুমি মাথার কাছে নিয়ে শুয়ে রয়েছো, এটা কেমন হলো? Just don't care. Just don't care. হাতের ওপর হাত রেখে বাবু মজাই হয়ে গেছে। বাবা রে বাবা, কে কিছু বলে? কে কিছু বলে? ওরে বাবা, এদিকে এদিকে এদিকে। ওরে বাবা রে, সে যে গুজে চলে এসছে। ওকে শুধু বলা হয়েছে মুখটুক কেমন লাগছে। সারাদিন মানে সারাদিন বসে বসে খেলবে, ঘুমোবে না, একটুও খাবে না, খালি বদমাইশি করবে। বদমাইশি বলতে এই যে বুনুকে জ্বালাবে, ও চুপ করে থাকে আর ও কোলে নিয়ে নিয়ে শুধু কান্না করায় আর ডিস্টার্ব করে বুনুকে। তাহলে তুমি একটু শো, একটু দিভাইয়ের সাথে শো, খেলা করো, আমি রান্নাঘরে যাই। মাম্মা যাই যাই, মা মাম্মা যাই একটু। হ্যাঁ চলো তোমাদের সাথে শেয়ার করি আমি ধনিয়া চিকেনটা কিভাবে রান্না করলাম। পুরো রেসিপিটাই কিন্তু করা হয়েছিল সাদা তেল দিয়ে, এর মধ্যে কিন্তু একটু সর্ষের তেল আমরা ইউজ করি। গরম তেলের মধ্যে গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা দিয়ে সেটাকে একটু মানে 2 সেকেন্ড মতো রাখার পর তার মধ্যে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম আর ম্যারিনেশন করা মাংসটা দিয়ে দিয়েছিলাম। আর এর মধ্যে কিন্তু সবকিছু ভীষণ সামান্য পরিমাণে লাগবে, তো সেই জন্যই দেখো অল্প অল্পই রয়েছে। আর চিকেনের পিসগুলো আমি বাবাকে বলেছিলাম যে একটু বড় বড় করে কাটিয়ে আন। আর চিকেন ম্যারিনেশনে আমি দিয়েছিলাম আদা রসুন বাটা, ধনেপাতা বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর তার সাথে সাথে একটু জিরের গুঁড়ো আর সামান্য নুন আর চিনি দিয়েছিলাম। তারপরে ম্যারিনেশন করে রেখেছিলাম কিছুক্ষণ।
আর এখন কড়াইয়ের মধ্যে নুন, হলুদ আর একটু সামান্য মানে লবণ, চিনি মানে যেগুলো লাগে আর কি সেগুলো একটু একটু করে দিয়ে তারপরে এখানে একটু কিছুক্ষণ কষিয়ে নেব। তারপরে হচ্ছে জল দিয়ে দেবো একদম সামান্য করে। চিকেনটা থেকে যখন হালকা হালকা তেলটা ছেড়ে দিল তখন চিকেনের কালারটা এত সুন্দর হয়েছিল, মানে যেহেতু ধনেপাতা কাঁচা লঙ্কা বাটা দিয়ে করা হয়েছিল, মানে ফোনে কতটা আসছে বুঝতে পারছি না আমি, তবে সামনে থেকে পুরো চিকেন হারিয়ালির মতো লাগছিল, একদম দারুণ লাগছিল, একটু অন্যরকম মানে দেখতেও লাগছিল, টেস্টটা তো দারুণ হয়েছিল। আসলে রোজ রোজ একই রকমের মানে একই রেসিপির চিকেন মাটন খেতে কার ভালো লাগে বলো? তো সেই জন্যই আর কি নতুন রকমের একটা চিকেন রান্না করেছিলাম, আর রান্নার পরে কিন্তু সত্যি ভীষণ ভালো লেগেছিল। তোমরাও কিন্তু ট্রাই করতে পারো রোজ রোজ লাল লাল ঝাল ঝাল মানে মাংস না খেয়ে একটু ধনিয়া চিকেন বা একটু অন্য বাটার মশলা এগুলো করতে পারো, বেশ ভালোই লাগে বাড়িতে। আর আফটার ডেলিভারি আমি এত চিকেন মাটন খাওয়াটা আবার বাড়িয়ে দিয়েছি, যার কারণে মানে একটু নতুন নতুন কিছু হলে বেশ ভালোই জমে যায়। তারপরে যদি শীতের সন্ধ্যে মানে শীতের রাত হয় তাহলে তো ব্যাপারটা পুরো আলাদাই, গরম গরম ভাত আর তার সাথে সাথে গরম চিকেন বা গরম মাটন হলে তো মানে পুরো জমে ক্ষীর একদম। তো চলো তোমাদের সকলকে তো শেয়ার করে দিলাম কিভাবে ধনিয়া চিকেনটা আমি বানিয়েছিলাম। তো আর আমার ভিডিও দেখে তোমরা যদি কেউ ধনিয়া চিকেনটা বানিয়ে খাওয়ার পরে প্লিজ আমাকে কমেন্ট করে বলো তোমাদের কেমন লেগেছে। আমার তো দারুণ লেগেছে। তো চলো এখন খেয়ে নিই আগে। এভরিওয়ান গুড আফটারনুন। আজকে হচ্ছে নেক্সট ডে, মানে গতকালকে ভিডিওটা আর মানে কন্টিনিউ করতে পারিনি, বন্ধ করে দিতে হয়েছিল, আর সন্ধ্যাবেলাও সেরকম কিছু করতে পারিনি। তো সেই জন্য ভাবলাম যে না, পরের দিন আবার ভিডিওটা শুরু করি। সকাল থেকে ভাবছি যে ভিডিওটা স্টার্ট করবো, কিন্তু আর হয়ে উঠছে না। তো সেই জন্য দুপুরবেলায় এখন স্টার্ট করলাম। আর এখন হচ্ছে মানে অনেকক্ষণ আগে স্নান টান করে ছাদে এসেছি, আর চুলটাও শুকোচ্ছে, একটু গায়ের রোদও লাগছে। অনেকক্ষণ ধরেই বসে আছি। আমি এসেছিলাম, মা এসেছিল, বাবা, মাম্মাম, সোনা সবাই এসেছিল, শুধু তোমাদের দাদাভাই হচ্ছে আসেনি, মানে আমরাই সবাই ছিলাম। তো সেই জন্য আর কি সবাই গল্প করছিলাম, এটা ওটা গল্প করতে করতে আর ভিডিওটা শুরুই করতে পারিনি। তো সেই জন্য হচ্ছে মামামকে নিয়ে সবাই নিচে গেল এখন, আর ভাবলাম চলো ভিডিওটা শুরু। তো কল্যাণী থেকে অ্যাডমিশন নিয়েছিলাম, তো সেই কারণে আর কি আমি আগের দিন অ্যাডমিশনটা হয়ে গেছিলাম, কারণ দিনের দিন গেলে না অনেকটা তাড়াহুড়ো লেগে যেত। তো সেই কারণে ওটি রুমটা নিয়ে আমারও সবার মতো অনেক মানে কিউরিয়াসিটি ছিল যে ভেতরটা কীরকম, কি না কি যন্ত্রপাতি কীরকম থাকবে, নিজের শরীরটাকে প্রথমবার একটা সার্জারি করা মানে একটা ওটি করা মানে ভীষণ একটা ভয়ঙ্কর ব্যাপার। তো যাই হোক, অ্যানাস্থেশিয়া নিয়েও আমার প্রচণ্ড ভয় লেগেছিল, কারণ আমি মায়ের ক্ষেত্রেও শুনেছিলাম, মায়ের যখন অ্যানাস্থেশিয়া করা হয়েছিল মানে মামামের বেলায় মানে বোনের বেলায়, তখন হচ্ছে মানে ভীষণ লেগেছিল নাকি এরকমই মা বলেছিল, আর আমিও দেখেছিলাম যে খুব লেগেছিল। অ্যাকচুয়ালি হাড়ে পিঠে যে হাড়টার মধ্যে ইঞ্জেকশনটা দেয় সেটা তো অবভিয়াসলি লাগারই কথা, কিন্তু এখনকার দিনে না মানে কিছু কিছু ডক্টরস আছে যাদের হাত খুবই ভালো হয়, যার কারণে তোমার এক ফোঁটা লাগবে না, এক ফোঁটা তো না, এক ফোঁটাও লাগবে না সত্যি। তো সেই জন্যই আর কি আমারও অ্যানাস্থেশিয়া নিয়ে যতটা ভয় ছিল, কিন্তু আমার অ্যানাস্থেশিয়ার ডক্টর যিনি ছিলেন উনি একজন লেডি ডক্টরই ছিলেন, মানে খুব ভালোভাবে দিয়েছিল। কিন্তু আমার যেটা হয়েছিল, আমার লাগার থেকে বেশি হচ্ছে আমি ভীষণ পরিমাণে ভয় পেয়ে গেছিলাম, খুব ঘাবড়ে। এবার ওটি নিয়ে তো মানে কিচ্ছু হবে না, কারণ তুমি অ্যানাস্থেশিয়া দেওয়ার পরে তোমার কি হচ্ছে না হচ্ছে তুমি কিচ্ছু বুঝতে তো পারবেই না। তো সেই কারণে আর কি ওটি নিয়ে সেরকম কোনো সমস্যা হয়নি, ওটিটা একদম খুব ভালোভাবেই হয়ে গেছে। কিন্তু আমাকে যখন ওটি রুমে মানে নিয়ে গেল, ওই বড় বড় ইঞ্জেকশন মানে অ্যানাস্থেশিয়ার ইঞ্জেকশনটা ঠিক এরকম বড় হয়, কিন্তু যা মানে কিছু কিছু ডক্টরের বললাম না হাত ভালো থাকে লাগে না, আবার অনেকে লেগেও যায়। যাই হোক, আমার ডক্টরের হাত খুব ভালো ছিল, আমার লাগেনি। ওই ইঞ্জেকশন দেখে আর ওটি রুমের সমস্ত রকমের যন্ত্রপাতি দেখে আমি কন্টিনিউয়াসলি কান্না করে গেছি, মানে ওটি রুমে ঢোকার থেকে পুরো বেরোনো অবধি টানা কান্না করেছি। আর আমার মানে ওটি করতে গিয়ে এমন অবস্থা হয়ে গেছিলো, ওটি রুমে সাধারণত খুব কম লোকেরই ভমিটিং হয়, বাট আমি এত কান্না করেছি আর এত ঘাবড়ে গেছি, এত ভয় পেয়ে গেছি, আমি কন্টিনিউ বমি করেছি ওটি রুমের মধ্যে। মানে ডক্টররাও মানে অবাক হয়ে গেছে যে এই সময় বমি হয় না, সাধারণত কারোরই হয় না, কিন্তু একমাত্র আমার হয়েছিল, মানে টানা বমি করেছি। আর এমন হয়েছিল আমাকে যখন অ্যানাস্থেশিয়া দিয়েছিল না লেগেছে, আমাকে অ্যানাস্থেশিয়া ডক্টর বলেছিল যে তোমার কোনো একটা পায়ে মানে লেফট আর রাইট সাইডের পায়ের মধ্যে কারেন্টের শর্ট যেরকম লাগে সেরকম লাগবে।
তো আমার লেফট সাইডের পায়ে না 3বার আমার কারেন্টের শর্ট লেগেছিল, যেটা মানে খুবই লেগেছিল, খুব পরিমাণে। অ্যানাস্থেসিয়াটা যখন দিয়েছিল তখন অতটা লাগেনি, বাট ওই ইঞ্জেকশনের পরে মানে কারেন্টের শর্টের মধ্যে একটা এফেক্ট করেছে। অনেকেই জানো যে নিয়তিয়াতে ওটি হলে, মানে নিয়তিয়াতে কেউ ভর্তি হলে হাজবেন্ডকে ওটি রুমে অ্যালাউ করে। তো আমিও সেরকমই করেছিলাম, আমার হাজব্যান্ডকে ওটি রুমে নিয়েছিলাম, কারণ আমি এটা অনেক জায়গায় চান্স থাকে না। হ্যাঁ, অবভিয়াসলি আই এম ভেরি ব্লেসড দ্যাট আমি ওখানে হয়েছি মানে ওখানে ওটিটা করিয়েছি বলে আমি আমার হাজব্যান্ডকে ওটি রুমের মধ্যে নিতে পেরেছি। ওই টাইমটাতে মানে আমরা কেউই জানি না যে কি হবে না হবে, আর অনেকের আছে এটা ফার্স্ট টাইম বা সেকেন্ড টাইম হলে একরকম মানে ভয়টা একটু কম থাকে, কিন্তু ফার্স্ট টাইমে প্রচণ্ড পরিমাণে ভয় লাগে। তো কাছের একটা মানুষ সাথে থাকলে আর কি ভয়টাকে একটু মানে কমানো যায় আর কি, একটা মনে মানে মানসিকভাবে একটা ভালো লাগে যায়, মানে যাই হোক আর কি। মানে বলতে গিয়ে এখনো আমার বেঁধে বেঁধে যাচ্ছে খালি ওই সিনটার কথা মনে পড়লে। মানে একটা আনন্দেরও ব্যাপার, আবার সব থেকে কষ্টেরও ব্যাপার, ভয়ের ব্যাপার, সব মিক্সড ফিলিংস একদম একসাথে কাজ করে ওই দিনটাই, ওই সময়টাই স্পেশাল। কাঁদছিলাম, এত কান্না করছিলাম, ডক্টররা সবাই বলছে তুমি কি বেবি হচ্ছে বলে খুশি না? আমি বলছি যে না সেরকম কিছু, মানে আমি যে বলবো সেরকম অবস্থা, তবুও আমি বলছি না আমি সেরকম না, আমার ভীষণ কষ্ট হচ্ছে। মানে অ্যানাস্থেসিয়াটা দেওয়ার পরে এরকম অনেকের হয় না, আবার কারোর হয়। আমি এতটা মানে বলছি না ঘাবড়েছিলাম, এতটা মানে অন্যরকম একটা কি না কি ভাবছিলাম আমি কে জানে। যাই হোক মানে ওই ভয়টা আমার ভেতরে খুব কাজ করছিল, মানে আমার ওইগুলো লাগার থেকে মানে একটা ভয় ভীষণ পরিমাণে কাজ করছিল, যার কারণে আর কি মানে অ্যানাস্থেসিয়ার পরে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিলো, মানে দম নিতে পারছিলাম না, হাঁ করেছিলাম, মুখে তখন অক্সিজেন দিতে হয়েছে, মানে অক্সিজেন যেগুলো যা করে সব কিছু ওরকম করতে হয়েছে। মানে খুব একটা খারাপ, কন্টিনিউ বমি করছি, মানে নিঃশ্বাস নিতে পারছি না, বুকটা পুরো ভার হয়ে যাচ্ছে, মাথা পুরো ভার হয়ে গেছে। মানে জানি না কেন এরকম হচ্ছে, মানে হাইপার টেনশনের জন্যই হয়তো মেবি এরকম হয়েছিল। তারপরে হচ্ছে তো মামাম হলো, মানে মামাম হয়েই ভীষণ কান্না, করে খুব কান্না। ডক্টর ছিলেন, উনি বলে রূপসা কংগ্রেচুলেশন, একটা বেবি ডল হয়েছে একদম তোমার মতো। আর আমি না ওটি রুমে যাওয়ার সময় খুব সুন্দর করে সেজে গেছিলাম, মানে খুব সুন্দর করে মেকআপ করে খুব ভালোভাবে সেজে গেছি। সেই ভিডিওগুলো ফটোসগুলো আপলোড করেছি ফেসবুকে বা ইনস্টাতে অনেক জায়গায়, তো সেখানে হচ্ছে অনেকে অনেক রকম মন্তব্য করেছে যে ওটিতে যাচ্ছি তবুও হচ্ছে আমি মেকআপ করে যাচ্ছি, সেজে গুজে। আমি বলি আমি যেখানে মানে ভর্তি ছিলাম, সত্যি কথা বলতে সেটা আমার একটা সেকেন্ডের জন্য মনে হয়নি যে আমি কোনো নার্সিংহোমে বা হসপিটালে ভর্তি আছি, সত্যি কথা বলতে। আর আমি মানে এরকমটাই একটা চেয়েছিলাম, এরকমটাই মানে স্বপ্নে ভেবেছিলাম, যাই হোক সবটাই আর কি। আর আমার ডক্টর তো ডে 1 থেকে আমাকে বলেছে তুমি মানে প্রেগনেন্ট সেটা ঠিক আছে, বাট কখনো অসুস্থ এরকম ভাববে না, তুমি এখন আরো বেশি বেশি করে সাজবে, তোমার সাজতে ইচ্ছে না করলেও সাজবে, ওটিতে যাওয়ার সময় মানে সব সময় তুমি সেজে গুজে থাকবে যাতে তোমার মনটা আরো বেশি ভালো। সেজে গুজে গেছিলাম, আর যখন বললো বেবি ডল হয়েছে তখন মানে উনি আমাকে দেখাচ্ছেন, মানে বেবিকে দেখাচ্ছে, আর আমার না মানে অ্যানাস্থেসিয়ার এফেক্টটা এমন ভাবে পড়েছিল আমি চোখেও মানে পুরো আবছা দেখছি, নিঃশ্বাস নিতে পারছিলাম না, যেটা হচ্ছিল আর কি, আমি দেখতে পেলাম না, মানে দেখাচ্ছে আমি তাকিয়ে কিচ্ছু দেখতে পাচ্ছি না, সব অন্ধকারে। আমাকে একবার বেবিকে দেখালো, আমি তো সেই টাইমে দেখতে পারলাম না। তারপরে হচ্ছে আবার 2বার আমি দেখতে চাইলাম যে আমার বেবিকে আবার একটু দেখাও, আমি দেখতে পারি নাকি। তো পরে যে 2বার দেখালো সেই 2বারও আমি দেখতে পারিনি, মানে এমন একটা অবস্থা হয়েছিল। তো এই টাইমটুকু আমার মানে খুব খারাপ গিয়েছে যে বেবিকে কম করে হলেও 3বার আমাকে দেখানোর চেষ্টা করেছে ডক্টররা, কিন্তু আমি দেখতে পারিনি, মানে এত আবছা, এত মানে কিচ্ছু দেখতে পাচ্ছি না, লিটারালি মানে শ্বাস নিতে পারছি না, কন্টিনিউ বমি হয়ে যাচ্ছে আর গলা শুকিয়ে যাচ্ছে। তো আফটার ডেলিভারি হচ্ছে আমি মানে শুনেছিলাম যে 12 ঘন্টা না কত ঘন্টা যেন জল দেয় না, কেন আমি এত শুকিয়ে যাচ্ছিল, আমি মানে জল চাইতেই ডক্টর হচ্ছে আমাকে জল দিয়ে দিয়েছিল, মানে জল দিয়েছিল বলতে বেশি না, তোমাকে মানে ইঞ্জেকশনের 1 সিরিঞ্জ জল যতটা হয় ততটা করে 1 মুটকি করে জল এরকমভাবে জল দিচ্ছিল খাওয়ার জন্য, মানে সেটা খাচ্ছি আমি, আবার ভমিটিং হচ্ছে, আবার 10 মিনিট পরে খাচ্ছি, আবার ভমিটিং হচ্ছে, মানে জলটা আমাকে খেতেই হবে যে করে, মানে একটা আলাদা রকম কষ্ট হচ্ছিল। সেই কারণে ডক্টররাও বুঝতে পেরেছিলেন সেটা, যেই কারণে হচ্ছে আমাকে জলটা সাজেস্ট করেছিল যে একদম 1 মুটকি করে দেওয়ার জন্য, কিন্তু সেটা খেয়েও সেরকম হচ্ছিল। তো এটা তো গেল হচ্ছে মানে পুরো ওটি কিছু বুঝতে পারিনি। আর ওটি মানে অ্যানাস্থেসিয়ার যে অবস্থা থাকে না, সেটা হচ্ছে আমার বেশিক্ষণ ছিল না, সবাই বলে যে মানে 12 ঘন্টা অবধি মনে হয় থাকে, কিন্তু আমার ছিল না। আমার হচ্ছে ওটি করার পরে, আমার ওটি হয়েছে 11টার সময়, আমার বিকেল 6টার মধ্যে পুরো মানে অবশ কেটে গেছে।
গাইনোকোলজিস্ট আমার মানে বড় কথা যেটা না বললে একদমই নয়, মানে আমার ফার্স্ট থেকে যিনি ডক্টর ছিলেন ডক্টর জয়িতা রয় মিত্রা ম্যাম, তার সাথে সাথে ওটি রুমে অ্যানাস্থেশিয়ার যে ম্যাম ছিলেন ডক্টর, উনি থেকে এনারা দুজন থেকে আরও যারা নার্স আরও যারা মানে ছিলেন প্রত্যেকে ভীষণ ভালো, ভীষণই ভালো। মানে আমার হাজব্যান্ডকে হচ্ছে প্রথম থেকে অ্যালাউ করেনি, যখন ওটিটা স্টার্ট করলো তখন হচ্ছে ওকে ভেতরে এনেছিল, কিন্তু তার আগে যতক্ষণ আমাকে অ্যানাস্থেশিয়া দেওয়া হয়েছে বা আমি কান্না করছিলাম আরও পুরো টাইমটায় আমার হাতটা মানে শক্ত করে, আমার অ্যানাস্থেশিয়া ম্যাম যিনি ছিলেন উনি অ্যানাস্থেশিয়া করে আমার পাশে এসে আমার হাতটা শক্ত করে চেপে ধরেছিল। তুমি কেন কান্না করছো, তুমি কত সুন্দর, মানে সব কিছু কত সুন্দর হয়েছে। মানে উনি মনে হচ্ছিল না যে উনি অচেনা কেউ বা অচেনা কোনো ডক্টর, মানে খুবই কাছের মানুষ বলেই মনে হচ্ছিল। এই ফিলিংসটা সত্যি খুব ভালো। মানে ওখানকার ডক্টররা, আমি এতদিন ছিলাম যে নার্সরা ছিলেন প্রত্যেকে ভীষণ ভালো, আর ওখানকার সার্ভিস তো অবভিয়াসলি খুব ভালো। আর যেহেতু সুইট রুম ছিল, জানি না আলাদা অন্য রুমে আর এই রুমে আলাদা কিনা, মানে হয়তো একটু আলাদা বা আলাদা নাও সেটা জানি না। যাই হোক আমি যে মানে সার্ভিসগুলো পেয়েছিলাম সেগুলো খুবই ভালো। ডেলিভারির দিন তো গেল, ডেলিভারির দিনে তো তুমি কিচ্ছু বুঝতে পারবে না, প্লাস তোমাকে বেড থেকে উঠতেও হবে না, সেই জন্য আর কি কোনো কিছু ফিল করবে না, মানে ব্যথা ট্যাথা অ্যানাস্থেশিয়ার জন্য আরও এটা ওটার জন্য কিছুই ফিল করবে না। দেন নেক্সট ডে থেকে তোমার হালকা হালকা ব্যথা করবে, মানে আমার যেটা হয়েছে আমি সেটা বলছি, আমার হালকা হালকা ব্যথা হয়েছে। তার সাথে সাথে নেক্সট ডে থেকে আমাকে বলেছিল মানে ফার্স্ট ওয়ার্কটা আমাকে করতে হবে। ফার্স্ট ওয়ার্কটা মানে কি বলবো, মানে কান্না বেরিয়ে যাবে এরকম একটা কষ্ট। মানে সিজারের পরে যে প্রথম হাঁটাটা হয় না, আমি এতদিন ভিডিওতে দেখতাম, ভাবতাম যে এটা আবার কি, একটা অপারেশন হয়েছে তারপরে হচ্ছে হাঁটতে এত কষ্ট হয়, সত্যিই কি এত কষ্ট হয়? তো আমি যখন নিজের হলো না, আমি তখন বুঝতে পেরেছি না, এটা সত্যি একটা কষ্টকর ব্যাপার। মানে মানে বলার ভাষা আমি সত্যি বুঝতে পারছি না যে কি বলবো। তো যাদের হয় প্রত্যেকটা মেয়েরাই বুঝতে পারে যে সিজারের পরে ফার্স্ট ওয়ার্কটা কি। মানে আমিও যখন ফার্স্ট ওয়ার্ক করেছিলাম প্রচণ্ড পেইন হয়েছিল, আর আমার মানে শরীরটা প্রচণ্ড মানে ভার হয়ে গিয়েছিল, যার কারণে আমি মানে নিজেকে উঠতে পারছিলাম না, এরকম একটা ব্যাপার হয়েছিল। তো তাও কোনো রকম আমি উঠেছি হেঁটেছি। আর নেক্সট ডে থেকে একদিন পরে না আমি ক্যাথেটারটা ওপেন করে দিয়েছিলাম, মানে একা একাই টয়লেটে যাওয়া, পটিতে যাওয়া সব কিছুই করছিলাম। পেনটা হয়েছিল না, মানে আফটার ডেলিভারি যে পেনটার কথা বলছি, মানে ওখানে যে কদিন ছিলাম সে কদিন তো পেন হয়েছিল আর হয়নি বল, মানে অত্যাধিক পরিমাণে যে পেনটা সেটা হয়নি, কিন্তু পেন হয়েছিল, যথেষ্ট ভালো পেন হয়েছিল। তো তবু আমার যেটুকু হয়েছে না, অনেকের এটুকুও হয় না। আমার যেটুকু পেন হয়েছে, যেটুকু আমি ফিল করেছি, অনেকে সেটুকুও হয় না। নেওতিয়াতে যে মানে যেমন বেবিকে মায়ের কাছে রাখা হয় না, বেবিকে ওই নার্সারিতে রাখা হয় আর মায়ের কাছে দেওয়া হয় না, শুধু ফিডিংয়ের টাইমে হয়, মা গিয়ে ওখানে খাইয়ে ফিড করিয়ে আসবে, আর নয়তো বেবিকে বললে রুমে এনে দেয়, কিন্তু বেবিকে মানে সব ক্ষেত্রে আনে না। আমি যেটুকু শুনেছি সেটুকু হচ্ছে যারা সুইট রুমটা প্রেফার করে তাদেরকেই হচ্ছে বললে বেবিকে হচ্ছে মায়ের কাছে দিয়ে যায়, আর তাদের ডক্টররা যদি বলে দিয়ে থাকেন তবেই হচ্ছে বেবিকে মায়ের কাছে দিয়ে ফিড করাবে, মানে ফিডিং রুমে যেতে হবে না ফিডিং টাইমে। আর আমার ডক্টর হচ্ছে বলে দিয়েছিল যে আমার বেবিকে হচ্ছে যদি আমি যেতে না চাই তাহলে আমার রুমে এসে যাতে দিয়ে যেতে বেবিকে সবসময়ের জন্য। তো হ্যাঁ, আমিও হচ্ছে অনেক সময় বেবিকে আমার কাছে ডেকে নিয়েছিলাম, আর কিছু কিছু সময় আমিও গিয়েছিলাম, কারণ আমি যেহেতু ওখানে গিয়েছি সব রকম এক্সপিরিয়েন্স করতে আমি চেয়েছিলাম। যেতাম না, অনেককেই দেখতাম, মানে আমি তো যাচ্ছি, মানে আমি হাফ দাঁড়িয়ে হাফ শুয়ে এরকম অবস্থা, মানে সোজা হয়ে অবধি দাঁড়াতে পারতাম না, দুজন দুদিক থেকে ধরে আমাকে নিয়ে যেত। মানে মা ছিল, আমার হাজবেন্ড ছিল, আমার বোন ছিল, তো ওরা দুজন তো আমাকে দুদিক থেকে ধরে নিয়ে যেত। আবার সেম ডেটে ডেলিভারি হয়েছে, অনেককে দেখতাম যে একা একাই আসছে ফিডিং রুমে, মানে আমি দেখে লিটারালি অবাক হয়ে যেতাম যে কি করে সম্ভব। তো তাদেরকে জিজ্ঞাসা করলে তারা বলতো যে না, তাদের সিজারের পরে কোনো রকম কোনো পেইন হচ্ছে না, কোনো রকম কিচ্ছু হচ্ছে না। তো যাদের হয় না তাদের তো বলবো সত্যি খুব ভালো, মানে এটা খুব ভালো ব্যাপার, কিন্তু যাদের হয় তাদের তো ভীষণ কষ্ট ব্যাপার। যেটা আমার সাথে যেহেতু আমার মা, আমার হাজবেন্ড আর আমার বউ, তো সেটা তো সব থেকে বেশি প্লাস পয়েন্ট। মানে এই টাইমে মানে নিজের কাছের মানুষগুলো থাকা, মানে সত্যি ফিজিক্যালির দিক থেকে মেন্টালি, ফিজিক্যালের থেকে মেন্টালি
প্রেশারটা অনেকটা কমে, অনেকটা শান্তি পাওয়া যায়। আর কোনো প্রয়োজন নেই, মানে বাড়ির কাউকে থাকার কোনো প্রয়োজন নেই। ওখানে যে নার্সরা ছিলেন তারা হচ্ছে ভীষণই ভালো, ভীষণ মানে বলার বাইরে। মানে প্রত্যেক 15 সেকেন্ড বাদে বাদে এসে দেখে যাচ্ছে কি লাগবে কি না লাগবে, বা কোনো রকম পেন হলে তার জন্য ইঞ্জেকশন, মেডিসিন, জলটা অবধি 10 মিনিট বাদে বাদে এসে তারা খাইয়ে দিয়ে যাচ্ছিল। আরও অনেক রকম, কিন্তু তবুও না মানে যতই করুক না কেন, মানে বাড়ির লোক কাছে থাকার মতো ভালো লাগা বা মানে শান্তির মতো ব্যাপার আর কিছু নেই আর কি, আমার কাছে তো অন্তত। আমি মানে প্রথম মানে ছোটোর থেকেই আমি এরকম, বাইরের লোকের থেকে আমার নিজের লোকগুলো আমার কাছে থাক, আমার তাহলেই হবে আমার। হ্যাঁ, আরও একটা বিষয় যেটা হচ্ছে অনেকের কাছে বলতে শুনেছি যে সিজার হয়েছে, সিজারে তো কষ্টই নেই, এর থেকে নর্মালে বেশি কষ্ট। তাদের উদ্দেশ্যে আমি বলবো যে না, এটা একদম ভুল ধারণা। সিজারেও কষ্ট আছে, নর্মালেও কষ্ট আছে। নর্মালে কষ্ট হচ্ছে ওই টাইমটাই কষ্ট, কিন্তু পরে আর কষ্ট নেই। আর সিজারে ওই টাইমটাই কষ্ট নেই, ওটির টাইম মানে অপারেশনের টাইমটাই কষ্ট নেই, কিন্তু সারা জীবন সেটাতে কষ্ট থাকে। তো সেই জন্য বলবো দুটোই কষ্টকর, দুটোতেই কষ্ট আছে। সিজার করছে মানে যে তার মানে একটু কষ্ট নেই, এটা এই ধারণাটা পুরোটাই ভুল। যারা এটা ভাবে তারা তাদের উদ্দেশ্যে, তারা মানে অন্য ভাবনা চিন্তা আলা মানুষ, কিন্তু দুটোতেই কষ্ট আছে, সিজারেও কষ্ট আছে, নর্মালেও কষ্ট আছে। আরও আরেকটা জিনিস যেটা খারাপ লেগেছিল, মামাম হচ্ছে ডে 1 থেকে ওখানে যে ফিডিংয়ের বা ফিড করার যে ট্রেনিংটা, সেই ট্রেনিংটা নেওয়ার পরে মামাম হচ্ছে ডে 1 থেকে ফিড করতে চাইতো না, মানে কিছুতে ল্যাক্ট করতো না। তো সেইটা আমার খুব খারাপ লেগেছে যে অন্য সবার বাচ্চাদের দেখতাম কি সুন্দর ফিড নিয়ে নিচ্ছে, বাট মামাম কিছুতেই ফিড নিতে চাইতো না, যদিও বা মামাম বেশি টাইম ঘুমিয়েই থাকতো। তো ওই জন্যই আর কি ওই টাইমটুকু আমার খুব খারাপ লেগেছিলো যে মামামকে আমি ফিড করাতে পারছিলাম না। মানে পারছিলাম না বলতে আমার সেটা ফল্ট নয়, মামাম হচ্ছে ফিড খুবই কম নিত, খুবই কম, মানে ওই কদিনে খুবই কম নিয়েছে। এই হচ্ছে আমার পুরো ওটি এক্সপিরিয়েন্স। ইট ওয়াজ ভেরি 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 বিউটিফুল এক্সপিরিয়েন্স ইন মাই লাইফ। ওটি এক্সপিরিয়েন্স বা ডেলিভারিটা পুরোটা আমি ঠিক যেরকমটা চেয়েছিলাম, যেরকমটা এতদিন স্বপ্ন দেখেছিলাম, ভেবেছিলাম। হ্যাঁ, মা হওয়াটা কিন্তু প্রত্যেকটা মেয়েরই একটা স্বপ্ন থাকে, আর সবটাই মানে তুমি যেটা জীবনে করবে সেটা নিয়ে কিন্তু অবভিয়াসলি আগে একটা স্বপ্ন দেখবে। সেটা যদি স্বপ্ন না দেখো সেই জিনিসটা কিন্তু মানে একটা সুন্দর হবে না। যেই জিনিসটা নিয়ে তুমি স্বপ্ন দেখছো সেই জিনিসটা হচ্ছে একটা স্বপ্নের মতো করে হবে। তো সেই রকমই আর কি, আমি ডে 1 থেকে স্বপ্ন দেখেছিলাম যে আমার পুরো প্রেগনেন্সিটা কীভাবে কাটবে, ডেলিভারিটা কিভাবে হবে, আমি আমার নিউ মেম্বারকে, জুনিয়রকে কিভাবে পৃথিবীতে আনবো। তো পুরোটাই আমার একটা স্বপ্নের মতো ছিল, অ্যান্ড আমি এটাকে ফুলফিল করতে পেরেছি অবভিয়াসলি আমার হাজব্যান্ডের জন্যই, কারণ ও ভীষণ সাপোর্টিভ, যার কারণে হচ্ছে আমি সবটা করতে পেরেছি। সবটা আমার মানে ড্রিম কাম ট্রু, এটা হচ্ছে ব্যাপার মেন। তো সবটা খুব ভালোভাবে ছিল। আর যেটা আমি মেন ভয় পেয়েছিলাম মানে ডেলিভারি হতে যাওয়ার সময়, যে ওখানে একজন হয়তো অ্যালাউ করবে কিন্তু মাম্মাম আমাকে ছেড়ে থাকবে না, মানে আমার বোন বেবি আমাকে ছেড়ে থাকলেও যখন বেবি হয়ে যাবে ও বেবিকে ছেড়ে একটা দিনও থাকবে না। তো সেই জন্যই আর কি টেনশন ছিল। তো যেই কারণে আমরা সুইট রুম নিয়েছিলাম, তাতে আমার মা, আমার বোন আর হাজব্যান্ড তিনজনেই ওখানে অ্যালাউ ছিল, মানে একজন বড় একজন ছোটো অ্যালাউ ছিল, কিন্তু আমার ডক্টর যিনি ছিলেন ম্যাম হচ্ছে সত্যি খুব ভালো, যার কারণে দুজন অ্যাডাল্ট আর একজন চাইল্ড এক্সট্রা করে অ্যালাউ হয়েছিল। তো খুব সুন্দর গেছে আমার ওটি। আর তোমাদেরকেও বলবো যে আমি আমার মানে এক্সপিরিয়েন্স থেকে বলবো যে একদম ভয় পেও না এই ব্যাপারটা নিয়ে। অ্যানাস্থেশিয়াতে অনেক জায়গায় লাগতে পারে অনেকের হাতে, আবার অনেকের হাতে লাগে না। আর এখন কি বলতো, বেশিরভাগ ডক্টররাই অনেক অ্যাডভান্স হয়ে গেছে, যার কারণে অনেক বেশিরভাগ সময় খুব কম লাগে। অ্যানাস্থেশিয়া ছাড়া ডেলিভারিতে তো আর তোমার সেই কষ্টটা মানে পাবে না যেটা হবে ডেলিভারির পরে, সেটা ওভারকাম করা যায়, মানে করতে পারবে তুমি, এটা নিয়ে টেনশন করো না। তো মানে এত কষ্ট তুমি সহ্য করে এসেছো, যখন করতে পেরেছো, যখন তোমার বেবির জন্য এটুকুও করতে পারবে। সবাই আগে আমাকে বলতো বেবি যখন হবে না, বেবির মুখটা দেখলে তখন এত কষ্ট সবটা ভুলে যাবি। আমি তখন বলতাম না, এটা হতেই পারে না, এটা কি করে সম্ভব, আমার শরীরের কষ্ট আমি একটা বেবিকে দেখে, যতই আমার বেবি হোক না কেন, বেবিকে দেখে আমি কি ভুলে যেতে পারবো সত্যি? কিন্তু না, এটা একদম সত্যি। আমি নিজের ক্ষেত্রে বুঝেছি, আমি মানে নিজের লাইফ দিয়ে বুঝতে পেরেছি এটা ভুল না, এটা একদম সত্যি কথা। তো তোমাদের বলছি, যারা নিউ মম আছো তারা তো অবভিয়াসলি এটা এক্সপিরিয়েন্স করে এসছো, আর যারা আপকামিং মম আছো তারা একদম ভয় পেও না। এটা খুব সুন্দর একটা ফেজ, খুব সুন্দর
সুন্দরভাবে কাটিয়ে ওঠা যায়। মনে একটু জোর রেখো, আমার মতো মানে অনেকের আমার থেকেও বেশি সেটা না, মানে মনটাকে সবসময় হাসি খুশি রেখো, মানে যতই যাই হোক না কেন সব সাইডে থাক। আমার বেবি আসছে, এটাই এখন মেন প্রায়োরিটি। এইটুকু ভাবনা চিন্তা করে রেখো, সব অল ইজ সব কিছু ভালো হবে, মানে কোনো রকম কিছু খারাপ হতেই পারে না। তো চলো, অনেক গল্প করলাম আর ওটি এক্সপিরিয়েন্সটাও শেয়ার করলাম তোমাদের সাথে। নিচে যাব, অনেকক্ষণ উপরে আছি, এতক্ষণ ধরে যদি সূর্য মামার কাছে বসে থাকি। এমনিতে তো বেবি হওয়ার পরে কালো হয়ে গেছি, চুলের কোনো যত্ন নিতে পারি না, স্কিনের যত্ন নিতে পারি না, কিচ্ছু করতে পারি না, মানে এমনিই আসে না। শরীরটা যখন যত্ন নেবো ভাবি, ফাঁকা টাইম পাই তখন টায়ার্ড হয়ে যায়, মনে হয় একটু শুয়ে ঘুমাই, একটু শুই, এগুলো মনে হয়। তাই এখন হচ্ছে নিচে যাব, নিচে গিয়ে লাঞ্চ করবো। লাঞ্চ করে বাবা আবার হচ্ছে মাটন নিয়ে এসেছে। গতকালকে হচ্ছে ধনিয়া চিকেন খেয়েছিলাম, তোমাদের ভিডিওটা এই কিছুদিন আগে ভিডিওটা দেখেছো, মানে এর আগের ইয়েটাতে, আগের ব্লগে না, মানে আগে কিছুক্ষণ টাইম আগে। তো আজকে আবার যেহেতু সানডে, বাবা সকালবেলা উঠেই বলছে যে আজকে কি নিরামিষ খেতে ইচ্ছে করছে। নিরামিষ বলতে মাছটাও আমাদের কাছে, মাছ ডিমও আমাদের কাছে নিরামিষ, যতক্ষণ না মাংস হচ্ছে। তো আজকে কি নিরামিষ খেতে ইচ্ছে করছে, কে হচ্ছে মাটন নিয়ে এসছে। তো সকালে যেহেতু দুপুরে রান্না সকালে রান্না সবটাই হয়ে গেছিলো, তো সেই জন্যই আর কি মানে দুপুরের জন্য করেনি মা, ওটা পুরো রেডি করে ম্যারিনেট করে রেখে দিয়েছে, ওটা হচ্ছে ডিনারে রান্না করবে। আর সত্যি কথা রাত্রিবেলা মানে শীতের সময়, বেশিরভাগ সময় মানে শীতে রাত্রিবেলা গরম ভাত আর গরম মাংস, ওফ জাস্ট ওয়াও কম্বিনেশন। চলো এখন নিচে যাই, গিয়ে দেখি মাম্মাম কি করছে, অনেকক্ষণ মাম্মাম আমার কাছে নেই। চলো। ও মাম্মা, রাত্রি 9টা বাজে তো, তুমি কি এখন ঘুম থেকে উঠছো না? কখন থেকে ডাকছি, সেই দুপুরবেলা ঘুমো দিয়েছে, সেই দুপুর উলি বাবলে সেই দুপুরবেলা ঘুমো দিয়েছে, রাত্রি 9টা হয়ে গেছে। ঘুটু ঘুটু, ও কুটু 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 কুটু, হ্যাঁ ওঠো মাম্মা, উলি বাবলে। মাম্মা গুড নাইট বলবো না গুড মর্নিং বলবো? মাম্মা গুড মর্নিং বাবা, ছন্টু, মাম্মা 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 মাম্মা, ওঠো ওঠো, এই যে এদিকে, এই যে দেখি দেখি তো লেগে আছে, ব্লাচ বলে না কিছু না। বাবলে কই দিকে যা, আচ্ছা আচ্ছা গুড মর্নিং না গুড নাইট না গুড ইভিনিং, কি বলবো তোমাকে এখন, কি বলবো বাবা শোনা, কি বলবো আমার মাম্মাটাকে, কি বলবো বলো? গুড নাইট না গুড মর্নিং না কি বলবো বলো বলো? চল একটু বাইরে যাবে না? দাদা রয়েছে, মাম্মাম রয়েছে বাইরে, দিদাই পাপাও ঘুমো দিচ্ছে, বাইরে সবাই ঘুমো দিচ্ছে, আজকে সবাই ঘুমো দিচ্ছে, ঘুমোর কম্পিটিশন হচ্ছে আমাদের বাড়িতে আজকে, তাই না বলো? লাস্ট 3 months ধরে আমাদের বাড়িতে কেউ ঘুমো দেয় না, কেউ ঘুমো দিতে পারে না, কেউ ঘুমো দিতে পারে না। চলো আমরা এখন একটু বাইরে যাই, সবার সাথে তো দেখা করে আছি, তাই না? আজকে সন্ধ্যাবেলায় সবাই ঘুমো দিয়েছে, সেই বিকেল বেলা থেকে এখন সবাই কেউ 8টায় উঠেছে, কেউ 9টায় উঠেছে, আর মামামের পাপা তো এখনো ঘুমোয় দিয়ে যাচ্ছে। চলো হ্যাঁ তো চলো কড়াইতে করে সিদ্ধ করে দিয়েছি। অনেকদিন পর আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া করে সকলে মিলে একটা লম্বা ভাত ঘুম দিয়েছে, সেটা হচ্ছে দুপুর থেকে
একদম সন্ধে 7:30, কেউ 8টা, কেউ 9টা অবধি। তো মা উঠে পড়েছিল 7:30 কি 8টার দিকে। তো মা উঠে তারপরে হচ্ছে মাটনটা রান্না করে নিয়েছিল, যেহেতু দুপুরে করেনি, ওটা রাতেই করবে বলেছিল। আর দুপুরের রান্না তো সকাল সকাল হয়েই গেছিল সবটা। তো চলো আর কি, দুপুরবেলা তো সেই জন্য সেরকম কোনো কিছু শ্যুট করতে পারিনি, কিছুই না, সবাই ঘুমোচ্ছিল। চলো এখন তাড়াতাড়ি করে একটু খেয়ে নিই, কারণ মামাম কান্না শুরু করলো তো আবার উঠে যেতে হবে। এখন খাওয়া দাওয়া এরকম ভাবেই হয় আর কি। বাচ্চা আমাকে এখন দেখায় না, কারণ আমি এখন বাচ্চা নিয়ম দুষ্টু হয়ে যাচ্ছিস দিন দিন। সোহাগকেও দুষ্টুমি শিখিয়ে দিচ্ছিস। পাল্টালে এটা কি? এটা আমাদের সোহাগ, এটা আমাদের সোহাগ। না, সোহাগ আমাদের এর থেকেও মিষ্টি, কিউট কিউট। আমার সোহাগ আলো কিউট। এখন নতুন নতুন হাত খাওয়া শিখেছে না, সারাক্ষণ হাত খাবে, সারাক্ষণ হাত খেতে লাগে। এই এই কি বলছো? বলো 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 কি বলছো, বলো কি বলছো, বলো। একটু আই ওই বলো মা। কৃষ্ণ দামোদর কৃষ্ণ দামোদর রাম নারায়ণ জানকী বল্লভ। ওর মনের মতো করে হাত খেয়েই যাচ্ছে, খেয়েই যাচ্ছে। দুষ্টু বাপ দিভাই এত পাল্টে গেল কি করে বুঝতে পারছে না, ও 3 মাসে একটা নতুন দিভাইকে দেখছে। এই মা মিমিকে বকছে, দিভাইকে বকো তো একটু, দিভাই পাগল হয়ে গেছে।